নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি তেজ ঘুমিয়ে পড়েছেন। এই সুযোগে সুধা চেক করছেন যে উনি ঘুমিয়েছেন কিনা, দিয়ে চুপ করে ঘর থেকে বাইরে বেরোন, কারণ ওনাকে তো এক রাতের মধ্যে অর্ডারটা কমপ্লিট করতে হবে। এদিকে দেখা যায় ঝিনুক, কেয়া, বিজিত এরাও মেন দরজার বাইরে দাঁড়িয়ে চুপ করে দেখছে যে ওরা ভেতরে কিভাবে ঢুকবে, কারণ মেন গেটে তো গার্ড দাঁড়িয়ে আছে। কেয়া বলে, আমরা যে এইভাবে এই বাড়িতে এসেছি, কেউ যদি জানতে পারে তাহলে তো বিপদ হয়ে যাবে। ঝিনুক বলে, আরে মেয়ে হো না, আমি দেখছি, তোমরা চিন্তা করো না। ঝিনুক একটু সামনের দিকে এগিয়ে দেখতে থাকে। ওই সময় দেখা যায় তেজের ভাই একটু বেশি খেয়ে ফেলেছে, ওই জন্য বাগানে পায়চারি দিচ্ছে। ঝিনুক বলে, এই তো উপায় খুঁজে পেয়েছি। ঝিনুক একটা ঢিল ছুঁড়ে তেজের ভাইয়ের গায়ে মারে। তেজের ভাই তখন কে কে বলে দেখে যে ঝিনুক সিকিউরিটির দিকে ইশারা করে দেখায়। ভাই তখন বলে, আপনারা সকাল থেকে অনেক কাজ করেছেন, যান একটু চা খেয়ে আসুন। গার্ড তখন বলে, কিন্তু কেউ চলে এলে? বলে, আরে আপনারা চিন্তা করছেন কেন, আমি আছি তো, বলে গার্ডদের পাঠিয়ে দেয়। কেয়া বলে, ঝিনুক কি করতে চাইছে বলতো? বিজিত বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঝিনুক তেজের ভাইয়ের দিকে তাকিয়ে সমানে হাসতে থাকে, আর এদিকে কেয়া আর বিজিতকে ইশারা করতে থাকে হাত দিয়ে ভেতরে যাওয়ার জন্য। আর এদিকে ঝিনুক তেজের ভাইয়ের সাথে ফ্ল্যাট করার অভিনয় করতে থাকে। ঝিনুক বলে, আমার না আপনার কথা খুব মনে পড়ছিল। তেজের ভাই বলে, কি আমার কথা? বলে, হ্যাঁ। এই বলে দুজনের দিকে দেখতে থাকে। এই সুযোগে কেয়া আর বিজিত ভেতরে ঢুকে পড়ে। ঝিনুক তো এটা সেটা বলতে থাকে যে কেন আসতে পারে না বুঝি। তখন তেজের ভাই বলে, না না, কেন আসতে পারেন না, এখন থেকে তো এটা আপনারই বাড়ি। ঝিনুক বলে, বিয়ে বাড়িতে আপনি আমার এত ভালো ছবি তুলে দিলেন, এটা আপনার জন্য, বলে একটা চকলেট দেয়। দুজনের দিকে তাকিয়ে থাকে। কেয়া আর বিজিত পৌঁছে যায় সুধার কাছে। সুধা সমস্ত জিনিসপত্র নিয়ে নেয়। বিজিত একটা লিস্টও দিয়ে দেয় যে কি কি মিষ্টি বানাতে হবে তার। কেয়া তখন বলে, সুধা, তোকে যখন দায়িত্ব দিয়েছি আর আমার চিন্তা নেই, কারণ এই কাজটা যদি না হয়, বিজিতের যদি চাকরিটা চলে যায়, তাহলে তো আমাদের বিয়েটাই দেবে না কেউ। সুধা বলে, আমি আছি, এত চিন্তা কেন করছিস তোরা? কাল সকালের মধ্যে সমস্ত কিছু অর্ডার রেডি হয়ে যাবে। এদিকে তেজের ভাই বলে, তাহলে আপনি আমাকে মিস করেন, তাই তো? এদিকে ঝিনুক তখন মনে মনে ভাবে, ধুর, মিস করতে বয়ে গেছে। ঝিনুক বলে, হ্যাঁ খুব মিস করছিলাম, তাই তো চলে এসেছি। এই বলে আবার অভিনয় করতে থাকে। আর ওদিকে পেছন থেকে কেয়া আর বিজিত এই সুযোগে ওখান থেকে বেরিয়ে যায়। ঝিনুক তখন বলে, আমি এবার যাই। তেজের ভাই তখন পৌঁছে দিতে চায়। ঝিনুক বলে, না না, আমি ঠিক চলে যাব। যেই বলে আমি পৌঁছে দিয়ে আসছি, অমনি কেয়া আর বিজিতকে দেখে ফেলে। বলে, দাঁড়ান, এদিকে ঘুরুন, মুখ দেখান। বলে, এই কেসটা কি বলুন তো? ঝিনুক বলে, আপনার রাতের আইডিয়াটা না মন্দ নয়, রাতের আকাশটা দেখার। চলুন, আমি না স্কুটি চালাবো, আপনি আমার পেছনে বসে থাকবেন, কিন্তু একটা শর্ত আছে। তেজের ভাই বলে, শর্ত? এদিকে দেখা যায় সুধা সবটা জোগাড় করতে থাকে আর বলে, ভোর হওয়ার আগে সবটা জোগাড় করে ফেলতে হবে। এদিকে সুধার হাত থেকে একটা বাসন পড়ে যায়। তেজের ঘুমটা ভেঙে যায়। বলে, কিসের একটা আওয়াজ হলো? উনি আবার পালিয়ে যাননি তো? দিয়ে ঘুরেই দেখে যে না, উনি শুয়ে আছেন। মানে সুধা একটা বালিশকে ঢাকা দিয়ে গেছে আর কি, যাতে কেউ বুঝতে না পারে। সুধাকে ঘুমোতে দেখে তেজ আবার ঘুমিয়ে পড়ে। এদিকে ঝিনুক তেজের ভাইকে নিয়ে বেরিয়ে পড়ে স্কুটি নিয়ে। আর তেজের ভাই বলে, এই কথাটা যদি ঠাম্মি জানতে পারে, তাহলে আমার হাত পা বেঁধে দাদুর সাথে চিলেকোঠায় আটকে রেখে দেবে। ঝিনুক বলে, এত ভয় পান কেন ওনাকে? হ্যাঁ। তখন তেজের ভাই বলে, না না, উনি ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। আচ্ছা, আপনি রাতের অন্ধকারে একটা মেয়ের স্কুটিতে চেপে গোটা শহর ঘুরছেন, এই কথাটা যদি আপনার ঠাম্মি জানতে পারে? ভাই বলে, খবরদার, এই কথা মনে আনবেন না। তখন ঝিনুক বলে, আচ্ছা বলুন তো, বাড়ির বউরা কাজ করলে এতে ক্ষতি কি? ক্ষতি জানি না, আসলে আমাদের বাড়ির কোনো বউরাই তো বাইরে কাজ করে না, এটাই নিয়ম আর কি। যেতেই তেজের ভাই বলে, আস্তে চালান। তখন ঝিনুক গাড়ির ব্রেকটা কষে গাড়িটা থামিয়ে দেয়। তেজের ভাই তখন হুমড়ি খেয়ে ঝিনুকের উপরে পড়ে। তখন ঝিনুক আর তেজ একে অপরকে দেখতে থাকে। তেজের ভাই তারপর বলে, আমি আপনার শর্তে রাজি, তবে হ্যাঁ, আপনি স্কুটিটা একটু আস্তে চালান প্লিজ। দেখা যায় সুধা সমস্ত মিষ্টি রেডি করে ফেলেছে, তার সমস্ত কিছু বানানো কমপ্লিট। সকাল হয়ে গেছে। সমুদ্র সকালবেলা পেছনের দরজা দিয়ে ঝিনুক, কেয়া আর বিজিতকে নিয়ে এসেছে। ঝিনুক বলে, উনি আমাদের পেছনের দরজা দিয়ে নিয়ে এসেছে। সুধা বলে, তোমাকে অনেক ধন্যবাদ সমুদ্র। সুধা বলে, এটা ধরো, এখানে বরবউ মিষ্টি, পদ্ম নিমকি, গাত্র হরিদ্রার মিষ্টি, মাছছাপ মিষ্টি, প্রজাপতি মিষ্টি, এই যে এটা শঙ্খ মিষ্টি, এটা ক্ষীরের কেক, এখানে সবকিছু নাম্বারিং করা আছে। বিজিত সবটা দেখে নেয়। সমুদ্র বলে, বৌদি তুমি এগুলো সব নিজে বানিয়েছো? সুধা বলে, হ্যাঁ। তখন সমুদ্র বলে, এইটুকু সময়ের মধ্যে তুমি বানিয়ে ফেললে? সুধা হাসতে থাকে। ঝিনুক বলে, আমার দিদি না 5G থেকেও বেশি স্পিডে কাজ করে। সমুদ্র বলে, সত্যি? এরকম ট্যালেন্ট কেউ বাড়িতে বসে নষ্ট করে নাকি? সুধা বলে, সমুদ্র, তুমি না থাকলে সত্যি এটা সম্ভব হতো না। সমুদ্র বলে, বৌদি, তোমার এই দেওর সবসময় তোমার সাথে আছে। সুধা বলে, থ্যাংক ইউ ভাই। সুধার বাড়ির লোক সমস্ত মিষ্টি নিয়ে বাইরের দিকে চলে যায়। আর এদিকে বিজিত সুধাকে বলে, সুধা, এটা তোর কাজের প্রথম পারিশ্রমিক। এদিকে ঠাম্মি বড়নাথ বৌমাকে ডাক দেয়। সুধা বলে, ঠাম্মি মনে উঠে পড়েছেন। কে আর বিজিত সমস্ত কিছু নিয়ে চলে যায়। সুধা দৌড়ে ঠাকুর ঘরে আসে।
ঠাম্মি বলে কাক ভরে উঠে এই এত মিষ্টি তুমি বানিয়েছো? সুধা বলে হ্যাঁ ঠাম্মি। সরিতা বলে আজকে তো সেরকম কিছু নেই বাড়িতে গো, তাহলে তুমি এত কিছু বানিয়েছো কেন? এদিকে চিকু তো দৌড়ে চলে আসে, কই কই দেখি কত রকমের মিষ্টি, এগুলো কি মিষ্টি গো? সুধা বলে এগুলো শঙ্খ মিষ্টি, প্রজাপতি মিষ্টি, আরো অনেক রকমের মিষ্টি। সুধা বলে গজাননের জন্য ভোগ বানাতে ইচ্ছে করেছিল, তাই কারো অনুমতি না নিয়ে আমি বানিয়ে ফেলেছি। আমি বলে তা বেশ করেছো, গজানন আজ খুব খুশি হবেন। মা বলে কতগুলো মিষ্টি বানিয়েছে দেখো। তেজের বাবা বলে হ্যাঁ সে বানিয়েছে, গজানন খুব খুশি হবেন, কিন্তু তেজের বাবা বলে বড় বৌমা রোজ রোজ এত মিষ্টি কত কি বানাচ্ছে, তো কত দুধ কত চিনি নষ্ট হচ্ছে বলো তো, খরচ হচ্ছে বলো তো। আমি বলে বড় খোকা, বড় নাথ বৌমার ইচ্ছে হয়েছে সে বানিয়েছে, বাড়ির বউ সংসারের কাজে মন দিয়েছে তাতে তো খুশি হওয়ার কথা, তা না দুধ চিনি এসব নিয়ে পড়লে। জ্যোৎস্না তখন বলে সকাল সকাল উঠে সুধা এত কিছু বানায় কি করে, এগুলো তো অনেক সময় লাগার কথা। রিতা তখন জ্যোৎস্নার কাছে এসে বলে আমিও তো সেটাই ভাবছি, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। সমুদ্র তখন এসে সুধাকে ইশারা করে যে কাজ হয়ে গেছে। তেজও উপর থেকে নেমে আসে। তেজ মনে মনে ভাবতে থাকে মাত্র কদিন হলো উনি এই বাড়িতে এসেছেন, কিন্তু এই বাড়ির নিয়ম আচারে কোনো ত্রুটি রাখেন না, আশ্চর্য মেয়ে বটে। সুধা তেজের দিকে তাকিয়ে থাকে, তেজও সুধার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে। ঠাম্মি বলে আজ এই সব ভোগ প্রসাদ দিয়ে গজাননের পুজো হবে, আর পুজো শুরু হয়ে যায়। তেজ মনে মনে ভাবতে থাকে উনি এত সহজেই চাকরি না করার কথাটা ভেবে নিয়েছেন, নাকি মনে মনে কোনো ফোন দিয়ে আটছেন। আমি তখন বলে নাও বড় নাথ বৌমা, এবার সবাইকে প্রসাদটা দিয়ে ফেলো। সবাই সুধার হাতের প্রসাদ খেয়ে, বানানো প্রসাদ খেয়ে খুব নাম করে, বলে দেখে বোঝাই যাচ্ছে না যেটা বাড়িতে বানানো। তেজের বাবা বলতে থাকে হ্যাঁ অনেকটা দুধ অনেকটা চিনি খরচা করে এটা বানিয়েছে। তেজের মা বলে আপনি আবার শুরু করলেন, আর ওদিকে মেজো কাকিমণি হাসতে থাকে। ঠাম্মি বলে আমার বড় নাথ বৌমা একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। তেজও মিষ্টিটা খেয়ে অবাক হয়ে যায়, সুধার দিকে তাকিয়ে থাকে। এদিকে অফিসে ইমন মিষ্টিগুলো দেখে খুব খুশি হয়, বিজিত তো খুব নাম করতে থাকে আর বলে ক্লায়েন্ট এই মিষ্টিগুলো দেখে খুব খুশি হয়েছে, মানে মিষ্টির ছবিগুলো দেখাতে থাকে ইমনকে বিজিত। এদিকে যার যেখানে অর্ডার হওয়ার কথা ছিল তিনি আসেন। ইমন বলে আপনার বিয়ের তত্ত্বের মিষ্টি দেখে আপনি খুশি তো? মিস্টার সরকার বলেন আমি তো এই মিষ্টি দেখেও পুরো অভিভূত, এরকম ইউনিক ট্র্যাডিশনাল মিষ্টি আমি বহুদিন দেখিনি। ইমন বলেছিলাম না আপনাকে যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কোয়ালিটি নিয়ে কোনোদিনও কোনো কম্প্রোমাইজ করে না। মিস্টার সরকার বলে সত্যি এটা অস্বীকার করার কোনো জায়গা আমাদের কাছে নেই। মিস্টার সরকার বলে এইরকম মিষ্টি আর এরকম হাতের কাজ আমরা আগে কখনো দেখিনি, কোন দোকান থেকে এনেছেন? ইমন বলে এই শহরে কোনো দোকানের এরকম মিষ্টি করার ক্ষমতা আছে। মিস্টার সরকার বলে তাহলে? ইমন বলে এটা আমাদের স্পেশাল শেফের বানানো, ইন হ্যান্ড, উনি বিদেশ থেকে এসেছেন, শুধুমাত্র আমাদের জন্যই কাজ করেন। বিজিত তো এগুলো শুনে খুব অবাক হয়ে যায়। মিস্টার সরকার বলে শুধুমাত্র বিয়ের বউ ভাতের মিষ্টির অর্ডার নয়, আমার বাড়ির সমস্ত অকেশনের অর্ডার আমরা আপনাকেই দেবো, আপনি শুধু ওনাকে দিয়ে সবটা কাজ করান। ইমন বলে অফকোর্স, কিন্তু ওনার চার্জেসটা একটু বেশি। মিস্টার সরকার বলে আপনি টাকা নিয়ে কোনো কিছু ভাববেন না। ইমন বলে তাহলে আপনি প্রোডাক্ট নিয়েও নিশ্চিন্তে থাকুন। এদিকে ইমন বলে যে কাল পরশু বউ ভাতের অর্ডার আছে, আর তোমার চেনা মানুষকেই আমি এই অর্ডারটা দেবো, ইজ দ্যাট ক্লিয়ার? বিজিত তো এটা শুনে পুরো অবাক হয়ে যায়, বলে কি? ইমন বলে এতে এত চমকে ওঠার কি আছে? ইমন বলে তুমি এক কাজ করো, ওনাকে নিয়ে এসো এখানে, আমি কথা বলতে চাই। বিজিত বলে এটা সম্ভব নয় ম্যাম। ইমন বলে ইমন হালদার একটা সামান্য ময়নাকে ডেকে পাঠাচ্ছে আর সেটা সম্ভব নয় বলছো তুমি? কেন, ওয়াই? বিজিত বলে আসলে ম্যাম উনি এত বড় বড় কাজ করেন না। ইমন বলে এখন করবেন, ওনাকে বলে দাও ওনার যত টাকা লাগে আমি দেবো। বিজিত তো সমস্যায় পড়ে যায়। এদিকে দেখা যাচ্ছে রান্নাঘরে সবাই মিলে রান্না বান্না করছে, মেজমা, শাশুড়ি মা, সুধা, সবাই। জ্যোৎস্না আবারও মন্দিরের বাহানা করে বাইরে যেতে থাকে। ঠাম্মি বলে কালও তো তুমি মন্দিরে গেছিলে, এভাবে রোজই মন্দিরে যাচ্ছ, কই আমরা তো কেউ প্রসাদ পাচ্ছি না। জ্যোৎস্না বলে না না, আমি পুজো দিতেই তো গেছিলাম, আসলে শুকনো প্রসাদ নিয়ে গেছিলাম, তো কি ভিড় ছিল মন্দিরে, এই প্রসাদটাই আনতে যাচ্ছি। ঠাম্মি বলে আচ্ছা সে বেশ, তাহলে তুমি সুধাকে নিয়ে যাও। জ্যোৎস্না তো পুরো চমকে ওঠে কথাটা শুনে। সুধা দেখতে থাকে রান্নাঘর থেকে। ঠাম্মি তখন সুধাকে ডাকে, বলে যে তুমি তো বলেছো নাকি মন্দিরটা খুব জাগ্রত, তা তুমি আজকে সুধাকে নিয়ে যাও, ও বরং দেখে আসুক, আমার তো যাওয়া হয় না। বলে বলছি কি ঠাম্মি, ওর আবার যাওয়ার কি দরকার, আমি যাই না, ঘরে কত কাজ বলো। ঠাম্মির চোখ দেখে ভয়ে জ্যোৎস্না বলে আচ্ছা ঠিক আছে যাবে। সুধা তখন তৈরি হতে চলে যায়। সুধা আর জ্যোৎস্না গাড়ি থেকে নেমে পড়ে। জ্যোৎস্না বলে তুমি না আসলেও পারতে, আমি একাই পারতাম। সুধা বলে তাতে কি হয়েছে, এই মন্দির তো শুনেছি খুব জাগ্রত, এখানকার ভগবানের দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার। জ্যোৎস্না আর সুধা মন্দিরে ঢুকতে যায়, তখন গার্ড বলে এখন মন্দির বন্ধ আছে, পরে আসবেন। বলে মন্দির বন্ধ আছে বলে মিথ্যা কথা বললেই হলো, সরুন আমাকে যেতে দিন। গার্ড বলে বলছি তো বন্ধ আছে, তাছাড়া এই সময় মন্দির বন্ধই থাকে, আপনি বিকেলে আসুন। তো অবাক হয়ে দিদির দিকে তাকায়। সুধা বলে দিদি তুমি তো এর আগেও এই মন্দিরে এসেছো, তুমি জানো না এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয়? না বলে ও মিথ্যে কথা বলছে, শুনুন আমি তো রোজ এখানে আসি, বললেই হলো যে মন্দির বন্ধ এখন। বলে এটা কি বলছেন আপনি, আপনি রোজ আসেন আর আপনি এটা জানেন না, এটা তো বহুদিনের পুরানো। সুধা তখন জ্যোৎস্নার দিকে তাকায় আর অবাক হয়। জ্যোৎস্না বলে আপনারা যদি রোজ রোজ এরকম নিয়ম চেঞ্জ করেন তাহলে কিভাবে হয় বলুন তো, আমাদের হ্যারাস হতে হয় না? বলেই সুধাকে ডেকে নিয়ে চলে যায়, তাকে গাড়ির সামনে দাঁড় করিয়ে দেয়, বলে তুমি থাকো আমি দেখে আসি।
আসছি। সুধা বলে আমি যাব না মন্দিরে। তখন দিদি বলে তুমি থাকো না, আমি দেখে আসছি। সুধা বলে ঠাম্মি যে বললো প্রসাদ নিয়ে ফিরতে, তখন জ্যোৎস্না বলে তুমি ওটা নিয়ে চিন্তা করো না, আমি এক কাজ করি, ওই মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে একবার দেখে আসি যদি পাই। সুধা খালি বারবার বলতে থাকে আমি যাই, জ্যোৎস্না কিছুতেই রাজি হয় না, জ্যোৎস্না চলে যায়। সুধার একটু অবাক লাগে ব্যাপারগুলো দেখে, বলে আসল মিথ্যেটা কে বলছে, সিকিউরিটি নাকি দিদি? মনে মনে ভাবে সিকিউরিটির মিথ্যে বলার কোনো কারণ নেই। আর আজ যদি প্রথম মন্দির এই সময় বন্ধ হয় তাহলে অনেক মানুষের এখানে ভিড় দেখা যেত, অনেক মানুষই হাতে প্রসাদ নিয়ে ফিরে যেত, মানে পুজো দিতে এসে ফিরে যেত। কিন্তু আশেপাশে কোনো লোককেই সুধা দেখতে পায় না, দোকানও সব বন্ধ। সত্যি প্রসাদ আনতে গেল তো বলে দিদিভাইয়ের পিছু নিতে থাকে সুধা। দেখা যায় সুধার জন্য একজন অপেক্ষা করছে, জ্যোৎস্নার জন্য। জ্যোৎস্না তখন বলে যে সুতীর্থ। এদিকে তেজ সুধাকে খুঁজতে থাকে। তেজের মা বলে যে সুধা মন্দিরে গেছে, যে একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছে না। তেজের মা বলে আলমারিতে দেখ না, আলমারিতে খুঁজে দেখ, বোধহয় ওখানেই রেখেছে। তেজ তখন চলে যায় আলমারিতে খুঁজতে। আলমারিতে ফাইল খুঁজতে খুঁজতে তেজ শাড়ির ভাঁজে অনেকগুলো টাকা দেখতে পায়। তেজ বলে এতগুলো টাকা ওনার কাছে কি করে এলো? তেজ অবাক হয়ে যায়। এদিকে সুধাও দিদির পিছু করতে করতে বাইকের সামনে চলে আসে। বাইকটা দেখে সুধা চিনতে পারে এটা তো সেই বাইক যেই বাইকে দিদিকে কাল আমি দেখেছিলাম। কিন্তু ছেলেটাকে দিদি বা আমাকে মিথ্যা কথা কেন বলেছে? সুধা এগুলোই ভাবতে থাকে। এদিকে তেজও মনে মনে ভাবতে থাকে সুধা কি লুকোচ্ছেন, আর এদিকে সুধা ভাবতে থাকে যে দিদি কি লুকোচ্ছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে একই সময়। ভালো থেকো তোমরা।